আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এক্সপ্লেইন করব এটা আমার পার্ট 6। এই পার্টের শুরুতে গুজিসু ও ইউরোকে দেখানো হয়। গুজিসু ইউরোর কাছে আসে, তখন তার হাতের কাটা চিহ্ন দেখে ইউরো বলে এটা কি ব্যথা করছে। গুজিসু কিছু বলে না, শুধু তার দিকে তাকিয়েছিল। ইউরো বলে কি দেখছো? গুজিসু কিছুই বলে না। ইউরো তখন বলে তুমি আমাকে সেভ করার জন্য কেন নিজের লাইফের রিস্ক নিলে? গুজিসু বলে আমার ভয় হচ্ছিল যদি আমি তোমাকে হারিয়ে ফেলি। ইউরো তখন স্মাইল করে বলে আমি মারা গেলে তুমি অন্য কাউকে বিয়ে করে নিতে, যার সাথে তোমার সবকিছু ম্যাচিং হতো। গুজিসু বলে ওরকমটা বলো না, তুমি চলে গেলে আমি কার উপর ডিপেন্ড করতাম? সে তখন ইউরোকে টিস করে বলে আমি চলে গেলে হয়তো তুমি অন্য কাউকে খুঁজে নিতে, যে আমার থেকেও বেশি তোমার খেয়াল রাখবে। ইউরো তখন বলে আমি তো কোথায় এমন পার্সন পাবো যে কিনা তোমার থেকে বেশি আমাকে কেয়ার করবে। এরপর গুজিসু ইউরোকে মেডিসিন দিচ্ছিল, তখন মিস্টার জো এসে তাকে নিয়ে যায়। মিস্টার জো কিছু একটা বলতে চায়, কিন্তু সে অনেক বেশি নার্ভাস ছিল। সে গুজিসুকে বলে ইউরোর এখন কি অবস্থা? গুজিসু বলে ঠিক আছে, তাকে আমি সময় মতো মেডিসিন দিচ্ছি। আসলে মিস্টার জো ভাবছিল গুজিসু ও ইউরো সারাক্ষণ একসাথে থাকে, তারা মনে হয় রোমান্স করছে। এর জন্য সে গুজিসুকে এটা বলতে এসেছে যে তোমরা দুজন এখন অসুস্থ, আগে সুস্থ হয়ে নাও, এরপরে এসব করতে পারবে। কিন্তু সে কোনোভাবে এটা গুজিসুকে বলতে পারছিল না। তখন গুজিসু বলে কি বলবে, একটু সোজাসুজি ভাবে বলো। তখন মিস্টার জো বলে ঠিক আছে। মিস্টার জো বলে তুমি ইউরোর সাথে একসাথে থাকো তাই না? গুজিসু বলে তখন মিস্টার জো বলে গুজিসু তুমি কি ডাক্তারের কথা ভুলে গেছো? তিনি বলেছেন যে তোমরা সুস্থ না হওয়ার আগ পর্যন্ত ওইদিকে যাবে না। গুজিসু এটা অনেক বেশি নার্ভাস হয়ে পড়ে। সে বলে একদম না। মিস্টার জো বলে তুমি এত আতঙ্কিত হচ্ছে কেন? নিশ্চয় তুমি এটা করেছো। গুজিসু বলে জো ভাই, এসব উল্টা পাল্টা বা অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন, আমাদের মাঝে কিছু হয়নি। এটা বলে সে চলে যায়। রুমে আসলে ইউরো তাকে বলে মিস্টার জো কি বলেছে? গুজিসু বলে কিছু না। ইউরো তাকে বলে তুমি আমাকে বলবে না সে কি বলেছে? এটা কি আবার কোনো ব্যাড নিউজ? গুজিসু তখন তাকে বলে ইউরো বলে তুমি এসব বাজে কথা কোত্থেকে শিখলে? গুজিসু তখন বলে তুমি তো শুনতে চেয়েছো এটা। দুজনে বলতে থাকে আমাদের মাঝে ওইসব কিছুই নেই। গুজিসু বলে আমি শুধু এখানে আসি তোমার কেয়ার করতে। ইউরো তুমি দ্রুত সুস্থ হয়ে যাও, এরপর আমরা ওয়াংডুতে ফিরে যাব। এরপর তারা ওয়াংডুতে ফিরে আসে। ম্যাডাম গু অনেক খুশি হয়ে পড়ে। গুজিসু ইউরোকে বলে তোমার মা কোথায়? কিন্তু ইউরো কিছুই বলে না। সবাই একসাথে ডিনার করছিল, কিন্তু ইউরো কিছুই খাচ্ছিল না। গুজিসু বলে মা তুমি আমাকে বাবার কথা জিজ্ঞাসা করলে না যে? ম্যাডাম গু আপসেট হয়ে বলে গত 3 মাস আমি ইউজুতে তোমাদের জন্য অপেক্ষা করছি, সেও নিশ্চয় পথে ক্লান্ত, যার কারণে রেস্ট নিচ্ছে, এখনো সে সময় মতো পৌঁছতে পারেনি। একথা বলে তিনি চলে যায়। তিনি এসে মাস্টার গু এর গ্লাসগুলো দেখতে থাকে। তার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তিনি গুজিসু ও ইউরোর সামনে নিজেকে স্ট্রং দেখাচ্ছিল। মেড বলে ইয়াং লেডি ফিরে আসার পর থেকে আপনাকে একবারও মা ডাকেনি। ম্যাডাম গু তখন বলে এটা সমস্যা না, এখন তার মা মারা গেছে, এজন্য সে স্যাড। সেখানে এখন কিভাবে সে আমাকে মা ডাকবে? এদিকে গুজিসু মুনানকে বলে ম্যাডাম লিউ কোথায়? মুনান তখন বলে ইয়াং লেডি কি আপনাকে কিছু বলেনি? গুজিসু বলে না। মুনান বলে ম্যাডাম লিউ আমাদের মাঝে আর নেই, ম্যাডাম লিউ মারা গেছেন। গুজিসু তখন মুনানকে জিজ্ঞাসা করে এটা কি ইউরো জানে? মুনান বলে হ্যাঁ, ইয়াং লেডি এটা জানে। এরপর গুজিসু রুমে আসে আর ইউরোকে বলে আমরা একসাথে জীবন মৃত্যুর এক্সপিরিয়েন্স নিয়েছি, আমরা একে অপরের সাথে অনেক বেশি ক্লোজ, তুমি সবকিছু আমার সাথে শেয়ার করতে পারো, সবকিছু নিজে একা কাঁধে চাপিয়ে দিও না। ইউরো কিছু বলতে চায় না। গুজিসু তখন বলে তুমি আমাকে এটা আগে বললে না কেন? তুমি পুরো সময়টা আমাকে কমফোর্ট করছো, কিন্তু নিজের মাকে হারিয়ে এটার জন্য তুমি একা স্যাড ফিল করছো। ইউরো তোমাকে স্ট্রং হতে হবে না, আমি তোমাকে কমফোর্ট করতে চাই, তুমি আমার সাথে তোমার কষ্টগুলো শেয়ার করো। ইউরো তখন তার কাঁধে মাথা রাখে। এরপর গুজিসু ও ম্যাডাম গু বলে এখানে বিজনেস করার জন্য সকল অফিসিয়াল ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখনো কোনো রকমের রিপ্লাই আসেনি। সে এটা নিয়ে অনেক টেনশন করছিল। তাদের বিজনেসের উপর অনেক কর্মচারী নির্ভরশীল ছিল। ইউরো বলে চিন্তা করবে না, মিস্টার জো বলেছে কমিশনার ফ্যান জুয়ান অনেক বেশি ভালো, তিনি কাউকে নিরাশ করেন না। ম্যাডাম গু বলে জো অনেক ভালো ছেলে, আমাদের যদি সকল পথ বন্ধ হয়ে যায় তাহলে আমরা কিছু অর্থ বা সম্পত্তি ডোনেট করে পথ খুলে নিতে পারি। এরপর গুজিসু ও ইউরোপীয় খাবার নিয়ে আসে। তখন ইউরো তার মায়ের কথা মনে পড়ে। গুজিসু ইউরোকে একটা ফ্লাম খেতে দেয়, সেটা দেখে ইউরোর বমি আসতে থাকে। সে তাড়াতাড়ি বাইরে এসে
কান্না করতে থাকে আর গুজিসুকে বলে আমি আমার মাকে অনেক বেশি মিস করছি। গুজিসু তখন তাকে জড়িয়ে ধরে। এরপর দুজনকে রুমে দেখানো হয়। ইউরো তার ফার্স্টের কথাগুলো শেয়ার করছিল, কিভাবে তারা লিও ফ্যামিলিতে তার মায়ের সাথে লাইফ লিড করত, তাদের লাইফটা কতটা কষ্টের ছিল। উইন্টারে তারা কোনো কয়লা পেত না, আগুন জ্বালানোর জন্য নিউ ইয়ারে নতুন পোশাক পেত না। ইউরো বলে সবকিছু সহ্য করে নিতাম, মা সবসময় আমাকে বলতো বেঁচে থাকতে হবে আর স্ট্রং হতে হবে, দুঃখ পেলে কান্না করা যাবে না। তোমার সাথে যখন আমার ফার্স্ট দেখা হয়েছিল তখন তুমি আমাকে অনেক বেশি হিসাবী বলে হেট করতে। আমি আসলে ছোটবেলা থেকে এগুলো শিখে এসেছি, অনেক কষ্টের ভিতরে মানুষ হয়েছি, তাই অতিরিক্ত কোনো কিছু খরচ করতাম না। ইয়াংজোতে আমি নিজের কষ্টটা নিজেকে বুঝতে দেইনি, কিন্তু এখন ইউজোতে এসে সেটা আমাকে অনেক বেশি হার্ট করছে। আমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত পারলাম না। গুজিসু তখন বলে কঠিন সময়ের পরে লাইফে অনেক সুন্দর সময় আসছে, তাই সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর সকালে ইউরো ও ম্যাডাম গু বাজারে যাচ্ছিল, তখন ইউরো তাকে মা বলে ডাকে। ম্যাডাম গু অনেক বেশি খুশি হয়ে যায়। গুজিসু বাজারে ঘুরছিল, তখন সে একটা ছোট্ট ছেলেকে খাবার দেয় আর টাকা দেয় আর তাকে কিছু কাজ করতে বলে। ছেলেটা বলে ঠিক আছে। গুজিসু অনেক শরণার্থীদেরকে হেল্প করছিল, যারা কিনা যুদ্ধে ইউজোতে আশ্রয় নিয়েছে বিভিন্ন রাজ্য থেকে। রিফিউজিদের অবস্থা দেখে তার অনেক বেশি খারাপ লাগছিল। ম্যাডাম গু ও ইউরো কথা বলছিল। ইউরো বলে সমস্ত রাজ্যে এখন বিশৃঙ্খলা, যার কারণে সকল রাজ্যের মানুষ ইউজোতে আশ্রয় নিয়েছে। এত মানুষ একসাথে ইউজোতে আছে যে তাদের শস্যের অভাব হতে পারে। আমাদের কাছে অনেক সম্পত্তি আছে, কিন্তু খাবার মতো পর্যাপ্ত শস্য নেই। ম্যাডাম গু বলে এটা ঠিক, তাছাড়া অনেক ব্যবসায়ীরা এখানে এসেছে, সামনের দিনগুলো ব্যবসা পরিচালনা করার জন্য অনেক বেশি কঠিন হবে। ইউরো বলে ঠিক, সামনের দিনগুলোতে বিজনেস করা অনেক কঠিন। এদিকে মুনান ও গুজিসুকে দেখানো হয়। মুনান বলে ইয়াং মাস্টার, আমরা সারাদিন দরিদ্র মানুষের সাথে কথা বলেছি এবং তাদের কথা শুনেছি, এটা শুনে আমাদের কি লাভ হলো? গুজিসু বলে অবশ্যই লাভ হয়েছে। গুজিসু বলে তারা কি বলেছে? তারা কি ইউজোর সরকার বা কমিশনারের ফ্যান সম্পর্কে কোনো অভিযোগ করেছে? মুনান বলে না। গুজিসু বলে এটাই হলো মূল উদ্দেশ্য, জনগণ কিভাবে তাদের কমিশনার বা সরকারকে বিশ্বাস করে। এরপর ম্যাডাম গু ও গুজিসুকে দেখানো হয়। তিনি টেনশনে ছিল, অফিসিয়াল ডকুমেন্টের এখনো কোনো রিপ্লাই আসেনি। ডকুমেন্ট গুলো রিপ্লাই না আসলে তাদের জাহাজগুলো ইউজোতে আসতে পারবে না। এতগুলো জাহাজ এখন কোথায় যাবে? গুজিসু বলে ইউজো ও ইয়ংজু থেকে আলাদা, তাই এটা নিয়ে বেশি চিন্তা করবেন না, এখানে কমিশনার ও সরকার অনেক ভালো। ম্যাডাম গু বলে আমি ভাবছি তোমার আঙ্কেলের এখন কোনো খবর আছে কিনা। গুজিসু বলে সারা রাজ্যে বিশৃঙ্খলা, এখন বিশৃঙ্খলার ভিতরে তার কোনো খোঁজ পাওয়া সম্ভব নয়। গুজিসু বলে মা বাবা আর ফিরবে না, তাই একটা মেমোরিয়াল ট্যাবলেট। এটা শুনে ম্যাডাম গু সাথে সাথে বলে এটা আর কখনো উল্লেখ করবে না। সবাই আমাকে বলেছে তোমরা আর বেঁচে নেই, কিন্তু তোমরা আমার কাছে ফিরে এসেছো, সেও নিশ্চয়ই ফিরে আসবে। আমি তার জন্য ওয়েট করব মৃত্যুর আগ পর্যন্ত। ম্যাডাম গু ইউরোকে বলে এখন থেকে গু ফ্যামিলির দায়িত্ব তোমার হাতে থাকবে। ফিউচার গু ফ্যামিলি বা গু ফ্যামিলি বিজনেস সকল কিছু ডিসিশন তুমি নিবে। ইউরো তখন বলে মা আমি এটা করতে পারবো না তোমার হেল্প ছাড়া। ম্যাডাম গু বলে আমি তোমাকে এতদিন ধরে সবকিছু শিখিয়েছি, তাছাড়া ইউজোর ব্যবসা করা আমার জন্য কঠিন, এখানে সবকিছু নতুন করে শুরু করতে হবে। আমি কি এখন পারবো সবকিছু নতুন করে শুরু করতে? তুমি এখনো নতুন বিজনেস শিখছো, তাই তুমি এটা করতে পারবে আর খুব দ্রুত ইনভেস্ট করা শিখে ফেলবে। এখন থেকে গু ফ্যামিলি ও গু ফ্যামিলির বিজনেস সবকিছু তোমার দায়িত্বে, তোমার কাঁধে থাকবে। ইউরো বলে ঠিক আছে, আর গুজিসুকে বলে এখন থেকে তোমরা একে অপরের সকল বিষয়ে খোঁজ খবর রাখবে। গুজিসুকে বলে তুমি তাকে তোমার সেরাটা দিও, সবকিছু হাত থেকে তাকে প্রোটেক্ট করো। গুজিসু বলে ঠিক আছে। এরপর ইউরো ও গুজিসু বলে মা সব থেকে জ্ঞানী, তিনি সবকিছুই জানেন এবং বুঝেন, তাকে আমাদেরকে জোর করে বুঝাতে হবে না। তাছাড়া আমাদের সকলের জীবন চালিয়ে যাওয়ার জন্য কিছু না আশা ও বিশ্বাসের প্রয়োজন, তাই তিনি যেটাকে বিশ্বাস করতে চান তাকে সেটাই করতে দিই। গুজিসু বলে রাতের বেলা আমার সবকিছু মনে পড়ে, কিভাবে ওয়েনচে বাবা নিরীহ কত মানুষ মারা গেছে, এগুলো অনেক বেশি আমাকে হার্ট করে। গুজিসু বলে কমিশনার ওয়াং যদি আমাদের ফ্যামিলির সম্পত্তি চাইতো, কেন সে আমাদেরকে হত্যা করার চেষ্টা করবে? মনে হয় এর পিছনে অন্য কেউ
ছিল, সে আমাদের পুরো ফ্যামিলিকে শেষ করে দিতে চায়। তখন ইউরো লু জিশানের কথা মনে পড়ে। ইউরো গু যিশুকে বলে, তুমি সেদিন গু ম্যানশনে ফিরে আসার পর লু জিশান আমাকে ডেকে পাঠিয়েছিল। গু যিশু বলে, সে তোমাকে কেন ডাকলো? ইউরো বলে, সে আমাকে তার সাথে চলে যেতে বলল, কিন্তু তখনও কমিশনার ওয়াং এর লোকজন শহরে অ্যাটাক করেছিল, আমাদের গু ফ্যামিলিতে যায়নি। সে আমাকে এটাও বলে যে আজকের পর থেকে গু ফ্যামিলি ও গু যিশু বলে কেউ থাকবে না। সে আগে থেকে এটা কিভাবে জানতে পারে? গু যিশু বলে, আমি এটা নিয়ে ইনভেস্টিগেট করেছি কিন্তু কোনো সঠিক ক্লু পাইনি। যদি লু জিশান এগুলো করে থাকে তাহলে তাকে অবশ্যই এটা শাস্তি পেতে হবে। এদিকে লু জিশান ও জিফেনকে দেখানো হয়। লু জিশান মনে করছিল ইউরো আর বেঁচে নেই, এতটা ফল খাবার পানি ছাড়া কেউ বাঁচতে পারে না, তাই সে ভাবে ইউরো ও গু যিশু মারা গেছে। সে অনেক বেশি আপসেট ছিল আর অনেক ডিল করতে থাকে। জিফেন বলে, মাস্টার আপনি কেন এত বেশি সেনসিটিভ তার জন্য? আপনি তো কখনো কারোর প্রতি এত দয়ালু ছিলেন না। লু জিশান বলে, আমার কাছে অন্য কারোর মূল্য নেই, কিন্তু সে আমার কাছে অনেক বেশি স্পেশাল। তার সাথে না দেখা হলে আমি একটা মনস্টারে পরিণত হতাম। আমার ভিতরে যে মনুষ্যত্ব আছে আমি সেটাই পুরো শেষ করে দিতাম। গার্ড এসে তখন বলে, একটা খবর আছে। এরপর তাকে কমিশনার ওয়াং এর সাথে দেখানো হয়। কমিশনার অবাক হয়ে বলে, আপনি কি বলছেন? এখনো গু যিশু বেঁচে আছে? কমিশনার বলে, সমস্যা নেই, সে এমন কিছু করতে পারবে না যেটা আমাদেরকে হুমকির মুখে ফেলবে। লু জিশান বলে, আপনি মনে হয় গু যিশুকে টিস করছেন। কমিশনার ওয়াং বলে, তোমার পার্সোনাল রিভেঞ্জের জন্য তারা তাদের অর্ধেক সম্পত্তি ইউজোতে নিয়ে গেছে। তুমি যদি তাদেরকে হত্যা করার জন্য প্ল্যান না করতে তাহলে আমি তাদের উপর অ্যাটাক করে এতদিনে তাদের পুরো সম্পত্তি নিয়ে নিতে পারতাম। তোমার প্ল্যানের জন্য আমি শুধু তাদের হাফ সম্পত্তি নিতে পেরেছি, তাই এখন আমি তোমার কোনো কথা শুনবো না। এটা শুনে লু জিশান তার গার্ডকে নিয়ে চলে যায়। তাদের কথাগুলো আবার ইশিয়ান শুনে ফেলে। এদিকে ইউরো ও গু যিশুকে দেখানো হয়। ইউরো কিছু একটা বলতে চায়। গু যিশু জিজ্ঞাসা করে, কি? তখন ইউরো বলে, ভুলে যাও। গু যিশু কিছু বলতে চায়। তখন ইউরো বলে, চলো আমরা একসাথে বলি। ইউরো ও গু যিশু একসাথে বলে, আমরা আমাদের ফ্যামিলি প্রপার্টি গভর্নমেন্টের কাছে ডোনেট করে দিই। দুজনে একই কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন সকালে গু যিশু ও ইউরো ম্যাডাম গুকে এটা বলে। ম্যাডাম গু খারাপ লাগছিল কিন্তু সে কিছুই বলে না। ইউরো বলে, মা আমি যদি কোনো ভুল ডিসিশন নিয়ে থাকি তাহলে আপনি আমাকে শাস্তি দিন। ম্যাডাম গু বলে, গু ফ্যামিলি এখন তোমার দায়িত্বে, তুমি যে ডিসিশন নিবে সেটাই হবে। গু যিশু ম্যানেজার ও কর্মচারীদেরকে ডাকে আর তাদেরকে এটা বলে। গু যিশু তাদেরকে বোঝাতে আসে কিন্তু তাদেরকে বোঝাতে পারে না। তখন গু যিশু বলে, এখন পুরো রাজ্যের বিশৃঙ্খলা, তাছাড়া আমরা যারা ইউজোতে এসেছি তারা বেশিরভাগই বিজনেসম্যান। ইউজোর মানুষ তাদের জীবন পরিচালনা করার জন্য যতটুকু শস্যের প্রয়োজন ততটুকু উৎপাদন করেছে। আমরা যারা এসেছি আমরা কি আমাদের শস্য নিয়ে এসেছি? অতিরিক্ত মানুষের জন্য শস্যের অভাব দেখা দিয়েছে। ইউজোর কমিশনার অনেক চেষ্টা করছে শস্য সংগ্রহ করার জন্য। ম্যানেজার বলে, আমরা আমাদের খাদ্য বাইরে গিয়ে কিনে আনবো। গু যিশু বলে, খাদ্য কিনে আনলে ব্যবসায়ীরা এটার দাম দ্বিগুণ বাড়িয়ে দিতে থাকবে। এভাবে বাড়তে থাকলে খাদ্যের প্রচুর দাম বাড়বে, সাধারণ মানুষ খাদ্য কিনতে পারবে না, ইউজোতে খাদ্য শস্য আর আসবে না। শেষে এটার রেজাল্ট কি দাঁড়াবে? তখন অন্যরা বলতে থাকে, ইউজোর উপরও ইউজোর মতো বিপর্যয় নেমে আসবে। গু যিশু তখন বলে, তখন ওই সময় আমাদের অবস্থা কেমন হবে? আমাদের প্রচুর টাকা আছে কিন্তু কোনো খাবার শস্য নেই। এছাড়া এখনো যুদ্ধ চলছে ইউজোর বর্ডারে, এর কারণে শস্য উৎপাদনে ব্যাঘাত ঘটেছে। তখন সবাই গু যিশুর কথা বুঝতে পারে আর গু যিশুর কাছে ক্ষমা চায়। তারা বলে, আমরা আপনার সাথে অনেক বেশি রুড আচরণ করেছি। গু যিশু তাদেরকে নিয়ে চলে আসে নিজেদের মেনশনে। ইউরো তাদের সকলের জন্য কিছু টাকার ব্যবস্থা করে রেখেছিল যাতে সমস্ত সম্পত্তি ডোনেট করে দেওয়ার পরেও তারা যেন তাদের ফ্যামিলি সুন্দর করে লাইফ লিড করতে পারে। ম্যানেজার এটা কোনোভাবে মানতে পারছিল না। সে বছরের পর বছর গু ফ্যামিলির বিজনেস নিয়ে কাজ করেছে, এখন কিনা সমস্ত প্রপার্টি তারা ডোনেট করে দিবে। ম্যানেজার তার ভুল বুঝতে পেরে গু যিশুকে বলে, আমি ক্ষমা চাইছি। সে বলে, আমি অনেক বছর ধরে গু ফ্যামিলিতে আছি তাই আমি এটা খুব সহজে মেনে নিতে পারিনি। সে বলে, আমি একটু বেশি রুড আচরণ করেছিলাম আপনার সাথে। এরপর ইউরোকে ম্যাডাম গু ডেকে পাঠায়। ইউরো অনেক ভয় পাচ্ছিল। ম্যাডাম গু তাকে কিছুই বলে না। ম্যাডাম গু বলে, তুমি যেটা করেছো ঠিক করেছো। ম্যাডাম গু বলে, আমি যখন বিজনেসের দায়িত্ব নিয়েছিলাম ঠিক তোমার বয়সেই ছিলাম, তখন তোমার মতো কনফিউশন আমারও ছিল। আমি সে সময়ে নতুন 10
10টি দোকান কিনে রাতারাতি গু ফ্যামিলির সমস্ত সম্পত্তি শেষ করে দিই। তাদের বাড়িও বন্ধক রাখতে হয়। আমি বিজনেস ঠিকভাবে করতে না পারলে তাদের পুরো ফ্যামিলি দেউলিয়া হয়ে যেত। কিন্তু তারা সকলে আমার প্রতি বিশ্বাস রেখেছিল যে আমি এটা ঠিকভাবে করতে পারবো। এখন তোমারও আমার অবস্থা, তাই তুমি যেটা করবে আমি তোমাকে সেটাতে সাপোর্ট করব। তুমি এখন গু ফ্যামিলির ফিউচার। ইউরো খুশি হয়ে বলে, মা আমি তোমাকে হতাশ করব না। তখন ম্যানেজার ও সকলে সেখানে আসে। ম্যাডাম গু তাদের সাথে দেখা করতে চায় না, কারণ এত বছর তাদের সাথে কাজ করে এখন কিনা তাদেরকে বিদায় দিতে হবে। ম্যানেজার বাইরে থেকে তাকে বিদায় জানায়। ম্যাডাম গু ভিতরে এগুলো শুনে অনেক বেশি কান্না করছিল। রাতে গু যিশু ইউরো ভাবছিল সম্পত্তিগুলো কিভাবে ডোনেট করবে। গু যিশু বলে এখন ইউজোর অনেক বেশি সমস্যা, বর্ডারের সৈন্যরা অনেক বেশি দুর্বল, তাদেরও খাদ্যের অভাব দেখা দিয়েছে। তাই এটার আমরা কিছু অংশ আর্মি ক্যাম্পে ডোনেট করি আর কিছু অংশ ইউজোর জনগণের জন্য। গু যিশু বলে এটা আমরা কমিশনার ও জেনারেল জো গাংয়ের কাছে ডোনেট করব। ইউরো বলে তাদেরকে কেন, আমরা এটা গভর্নমেন্টের কাছে করলেও তো পারি। গু যিশু বলে জেনারেল জো গাংয়ের কাছে ডোনেট করতে পারি, তারা এটা ঠিকভাবে ইউজ করতে পারবে। ইউরো বলে ঠিক আছে। গু যিশু বলে তাছাড়া আরেকটা কথা, আমি একজন অফিসিয়াল হতে চাই। এই সময় আমি গু ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিতে চাই। ইউরো কিছুই বলে না। গু যিশু বলে আমাদের সম্পত্তি জো ইয়েকে দিয়ে ডোনেট করব, যাতে অন্য কোনো কমিশনার বা লোকজন জানতে না পারে। কেউ যদি বুঝতে পারে তাহলে ইউজোর সমস্যায় পড়বে, তারা আবারও অ্যাটাক শুরু করবে ইউজোর উপর। দুজনে অনেক বেশি খুশি ছিল তাদের সম্পত্তি ডোনেট করতে পেরে। গু যিশু ডোনেট লিস্ট দেখছিল, সে দেখে ইউরো ম্যানশনটা ও ডোনেট করছে। তখন সে ইউরোকে বলে আমাদের অন্তত একটা ম্যানশন থাকা উচিত। ইউরো তখন বলে ডোনেট করছে যেহেতু সবকিছুই ডোনেট করব, ম্যানশন কেন থাকবে, এটার কি প্রয়োজন? ম্যানশন যদি ডোনেট না করি জনগণ ভাববে আমরা ম্যানশনে টাকা পয়সা লুকিয়ে রেখেছি। গু ফ্যামিলি সত্যি অনেক বেশি খারাপ। গু যিশু বলে ইউরো তুমি অনেক বেশি খারাপ। ইউরো এটা শুনে স্মাইল করে আর বলে আজকে বুঝতে পেরেছো এটা? গু যিশু বেডে শুয়ে পড়ে আর বলে আজকে থেকে আমার সবকিছু চলে গেল, আমার সবকিছু শেষ, আমি দেউলিয়া হয়ে যাচ্ছি। এরপর সে জো ইয়ের সাথে কথা বলে আর তাদের সম্পত্তি ডোনেট করার কথা বলে। জো ইয়ে এটা করতে তাকে নিষেধ করছিল, কিন্তু গু যিশু বলে আমরা নিজেদের মাইন্ড সেট আপ করে ফেলেছি। জো ইয়ের অনেক খারাপ লাগছিল। গু যিশু বলে লর্ড লিয়াং সকল রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এই বিশৃঙ্খলার মধ্যে আমরা এত সম্পত্তি দিয়ে কি করব? এটা ডোনেট করলে যদি জনগণের হেল্প হয় তাহলে আমরা সেটাই করব। জো ইয়ে গু যিশুর চিন্তা ভাবনা দেখে অনেক বেশি খুশি হয়। সে বলে আমি তোমাকে গ্রেটিং করছি 30 লক্ষ আর্মিদের ও জনগণের পক্ষ থেকে, কিন্তু গু যিশু তাকে এটা করতে নিষেধ করে। জো ইয়ে গু যিশুকে বলে ভাই ফিউচারে আমি তোমার ফ্যামিলিকে ও তোমাকে প্রোটেক্ট করব আমার জীবন দিয়ে। এরপর ইউরোকে দেখানো হয় তারা তাদের মেনশন ছেড়ে দেওয়ার জন্য সবকিছুর প্রস্তুতি নিচ্ছিল। মুনান আপসেট হয়ে বসেছিল। ইউরোর মেট তখন বলে তোমার কি হয়েছে? মুনান বলে ইয়াং লেডি বলেছে সব সার্ভেন্টদেরকে বরখাস্ত করবে, কেউ থাকতে পারবে না, শুধু ম্যাডাম গু এর সার্ভেন্ট থাকবে। ইউরোর মেট বলে তুমি বাজে কথা বলছো। ইউরোর মেট হং বলে আমি তার সাথে বড় হয়েছি, আমি কিভাবে তাকে ছেড়ে যেতে পারবো? সে মুনানকে বলে এখন আমাদের কি করা উচিত? মুনান বলে আমি জানি না। তখন ইউরো তাদেরকে ডাকে। মুনান ও হং ভিতরে আসে। ইউরো বলে আমরা আবারও নতুন করে বিজনেস স্টার্ট করব, সেটাতে হং ও মুনান তোমরা আমাদেরকে হেল্প করবে। হং বলে কি আমাদেরকে বরখাস্ত করবেন না? গু যিশু বলে এটা কে বলেছে? তখন হং মুনানকে দেখায়। মুনান বলে আমি ইয়াং লেডিকে এটা বলতে শুনেছি সে সকল সার্ভেন্টদেরকে বের করে দিবে, তাই আমি এটা বলেছি। ইউরো বলে এখন থেকে তোমরা আমাদের ফ্যামিলি, তোমরা কিভাবে যেতে পারবে? গু যিশু বলে এখন থেকে এটাই তোমাদের বাড়ি আর এখান থেকে কোথাও যেতে পারবে না। মুনান ও হং কান্না করতে থাকে। এরপর তারা তাদের নতুন বাড়িতে আসে। সেটা একটু ছোট ছিল, কিন্তু ম্যাডাম গু বলে এটা যদিও ছোট দেখতে অনেক বেশি সুন্দর। রাতে ম্যাডাম গুকে তার মেড মেডিসিন দিচ্ছিল। ম্যাডাম গু মেডকে বলে এখন পরিস্থিতি ভিন্ন, এখন তোমাকে গু ফ্যামিলি বিষয়ে দায়িত্ব নিতে হবে এবং সামলাতে হবে। এই বয়সে তোমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। মেড বলে এটা সমস্যা না। ম্যাডাম গু বলে মেনশনটা ছোট, কিন্তু এখানে আমার ছেলে ও ছেলে বউ আছে, ফিউচারে নাতি নাতনি আসবে। আমার লাইফ যত কঠিন হোক না কেন আমার
আমাকে বেঁচে থাকতে হবে তাদের জন্য। তখনই মেড বলে ইয়াং লেডি ও ইয়াং মাস্টার কোনো নাইট স্পেন্ড করেনি। ম্যাডাম গু এটা শুনে অনেক বেশি অবাক হয়। মেড বলে আনফরচুনেটলি আমি এটা ইয়াং লেডি ও মেড হং এর কথাগুলো শুনে ফেলেছিলাম। তাদের কথাগুলো শুনে বুঝতে পেরেছিলাম যে এখনো পর্যন্ত ইয়াং লেডি ও ইয়াং মাস্টার নাইট স্পেন্ড করেনি, তারা ডিভোর্স নেওয়ার প্ল্যান করছে। ম্যাডাম গু হতাশ হয়ে পড়ে। তিনি বলে তাদের বিয়েটা জোর করে দেওয়া হয়েছে, কিন্তু এটা নিয়ে তাদের সমস্যা থাকে তাহলে তাদেরকে নিজেদের মতো থাকতে দেওয়া উচিত। সে মেয়েকে বলে তুমি ঠিক বলেছো, আমার একটা ছেলে ও একটা মেয়ে আছে। ইউরো বের হয়ে আসলে তখন কনকুবাইনের ছেলের সাথে ধাক্কা খায়। কনকুবাইন বলে উঠানটা ছোট তাই এরকমটা হয়েছে। ইউরো তখন কিছু না মনে করে তার কাজে চলে আসে। মেড বলে লেডি ইউ ইদানিং অদ্ভুত আচরণ করছে। আপনার বড় বোনের সাথে আপনার অনেক ভালো বন্ডিং ছিল, কিন্তু এখন সে আপনার সাথে কোনোরকম কথা বলে না। সে অনেক বেশি অদ্ভুত আচরণ করছে। ইউরো বলে এটা ঠিক, সে ইদানিং আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। সে কথা বললে মনে হয় যেন সে আমাকে ভয় পাচ্ছে। ইউরো বলে আচ্ছা এখন এগুলো বাদ দাও, এটা পরে দেখা যাবে। এদিকে কনকুবাইন ইউ তার ছেলেকে মারছে। তার মেয়ে বলে কেন আপনি তাকে মারলেন? সে কিছু একটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিল। তখন বড় মেয়ে বলে সে যদি সত্যিটা জানতে পারে তাহলে আমাদেরকে হেট করবে। তখনই ছোট বোন বলে তুমি বাজে কথা বন্ধ করো। সে কেন এটা জানতে পার? তার মাকে হত্যা করার পিছনে আমার মা দায়ী ছিল। কনকুবাইন ইউ তাকে রেগে বলে তুমি কি বলছো, কে তাকে মেরেছে? তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেদিন বৃষ্টি হচ্ছিল, তারা ক্যারেজে করে আসছিল। তখনই হঠাৎ করে ক্যারেজটা উল্টে যায়। ম্যাডাম লিউ পাহাড়ের কিনারায় ঝুলেছিল। সে কনকুবাইন ইউকে হেল্প করার জন্য বলেছিল। তখন বড় মেয়ে হেল্প করতে চায়, কিন্তু কনকুবাইন ইউ তাকে সেখানে একা রেখে চলে আসে। ম্যাডাম লিউ পাহাড় থেকে নিচে পড়ে যায়। বর্তমানে কনকুবাইন ইউ বলে মুখ বন্ধ করো। তখনই ছেলেটা বলে সবকিছু উপর থেকে একজন দেখছে। লেডি ইউ রেগে তাকে মারে আর বলে এটা কখনো বলবেন, এটা যদি কেউ জানতে পারে তাহলে তোমার মাকে মেরে ফেলবে। তুমি কি এটা চাও তোমার মা মারা যাক? এরপর আমাদেরকে কমিশনার ফ্রেন্ড ও জেনারেল জো কাওলাংকে দেখানো হয়। তারা গু জিসু ফ্যামিলি নিয়ে কথা বলছিল। জেনারেল জো কাওলাং ভাবছিল গু ফ্যামিলি ম্যাডাম তাদের সাথে দেখা করতে আসবে, তাদের কাছ থেকে কিছু সুযোগ নিবে বিজনেস রান করার জন্য। কিন্তু কমিশনার ফ্রেন্ড বলে আমার মনে হয় গু ফ্যামিলির ইয়াং মাস্টার আসবে, সে হয়তো কোনো অফিসিয়াল পদ চাইবে। জেনারেল জো তখন বলে মানুষ তিনটা জিনিস চায়, টাকা, শক্তি ও খ্যাতি। তার কাছে এখন টাকা আছে, সে এখন ক্ষমতার পিছনে ছুটছে। কমিশনার ফ্যান বলে আমার মনে হয় যে সে এমন কিছু করতে চায় যেটা দিয়ে সে মানুষদের হেল্প করবে আর ইস্ট ক্যাপিটালে নিজের ক্যারিয়ার বানাবে। জেনারেল জো কাওলাং এটা শুনে হাসতে থাকে আর বলে গু জিসি কিনা এটা করবে? আমি তার বিষয়ে খোঁজ নিয়েছি, সে একজন প্লে বয় ছিল, সে কিনা এটা করবে? জো কাওলাং বলে আমি তার সাথে দেখা করে আসছি, তোমাকে তার সাথে কথা বলতে হবে না। কমিশনার ফ্যান বলে ঠিক আছে, তুমি তার সাথে গিয়ে কথা বলো, কি ধরনের অফিসিয়াল র্যাঙ্ক চাই সেটা যেন, আর তার উচ্চ আকাঙ্ক্ষাটা কি আমি এটা খুঁজে বের করার চেষ্টা করব। গো জিসু জেনারেল জো কাওলাং এর সাথে দেখা করতে এসেছিল। তখনই জো কাওলাং আসে, তার সাথে দেখা করে জো কাওলাং বলে আপনাকে ধন্যবাদ আর্মিদের হেল্প করার জন্য। গো জিসু তখন বলে আমি একটা বিষয় করতে চাই। কমিশনার ফ্যান এগুলো আবার এক পাশে দাঁড়িয়ে শুনছিল। গু জিসু বলে আমি একজন অফিসিয়াল হতে চাই। এদিকে ইউরো ও ম্যাডাম গু ডিনার করছিল। তখনই গু জিসু আসে। তারা বলে তুমি কি পদ নিয়েছো কমিশনার কাছ থেকে? গু জিসু বলে আমি ইয়েমেনের রানার পদটা চেয়েছি, যেটা ছিল অফিসিয়ালদের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরে। ইউরো ও ম্যাডাম গু এটা শুনে অবাক হয়ে যায়। এদিকে কমিশনার ফ্যান ও জো কাওলাং কথা বলছিল। জেনারেল জো কাওলাং বলে সে সবকিছু ডোনেট করেছে শুধুমাত্র একজন ইয়েমেনের রানার হওয়ার জন্য। কমিশনার ফ্যান বলে তুমি শুধু অপেক্ষা করো আর দেখো, এই ছেলে ফিউচারে একজন দুর্দান্ত প্রতিভাবান লোক হবে। সে এমন একজন মানুষ হয়ে উঠবে যেটা আমাদের জনগণের জন্য আশীর্বাদ হবে। জেনারেল এটা বিশ্বাস করতে চায় না। জেনারেল বলে আগামী 3 মাসের মধ্যে সে নিজের চাকরিটা ছেড়ে দিবে। তখন কমিশনার ফ্যান বলে আমি তোমার সাথে এটা নিয়ে বাজি ধরছি, সে সকল কষ্ট সহ্য করবে। সে ঠিক নিজেকে এমন ভাবে তৈরি করবে যে তার দিকে সরাসরি কেউ তাকাতে পারবে না। জেনারেল জো কাওলাং বলে ঠিক আছে, আমিও এটা দেখবো। এদিকে গু জিসু ও ইউরোকে দেখ। গু জিসু বলে তুমি আমাকে জিজ্ঞেস করবে না কেন আমি এই পদটা নিয়েছি? ইউরো বলে আমি জানি তোমার এটার পিছনে নিজস্ব কোনো প্ল্যান আছে। ইউরো বলে আমি জানি তুমি এই পদটা নিয়েছো যাতে তারা তোমার কাছে ঋণী থাকে। গু জিসু বলে তুমি সব সময় আমার প্ল্যান বুঝতে পারো, তাছাড়া আমি চাই মানুষের সেবা করতে, তাই আমি এটা একবারে শুরু থেকে শুরু করতে চাই।
আস্তে আস্তে উপরে উঠবো। গোজিসু বলে তুমি কি আমার সাথে আছো? ইউরো বলে আমি তোমার পিছু করব। ইউরো বলে আমি নিজের বিজনেস শুরু করতে চাই যেটা আমার নিজস্ব ক্ষমতার উপর থাকবে এবং নিজস্ব ক্ষমতায় আমি এটা চালাতে পারবো। ইউরো বলে আমি একটা শপ ভাড়া করেছি যেখানে আমি বিভিন্ন প্রসাধনী বা মেকআপ আইটেম সেল করব। পরের দিন সকালে গোজিসু রেডি হয়ে ব্রেকফাস্ট করতে আসে। ইউরো বলে তোমার ইউনিফর্মটা দেখতে অনেকটা নাইট গার্ডের মতো। গোজিসু তখন ইউরোকে টিজ করে বলে এটা ঠিক নাইট গার্ডের মতো। কেউ একজন বলেছিল আমি সবসময় আমার ওয়াইফের উপর ডিপেন্ড করব, তাছাড়া আমি কোনো অফিসিয়াল র্যাঙ্ক পাবো না। দুজনে খাবার খেতে থাকে, তারা অনেক বেশি খুশি ছিল। এরপর গোজিসু তার কাজে আসে। তখন সেখানে দেখানো হয় সেখানকার গার্ডদের লিডার গোজিসুকে অনেক বেশি ইনসাল্ট করছিল। তারা ভাবছিল গোজিসু কোনো কষ্ট ছাড়াই এই পদটা পেয়ে গেছে। এরপর গোজিসুকে নিয়ে কাজ করতে আসে, কিন্তু গোজিসু প্রত্যেকবার যে কোনো একটা ঝামেলা ফাঁকিয়ে ফেলছিল। গোজিসুর এরকম কাণ্ড দেখে তার কলিগ হতাশ হয়ে পড়ে। গোজিসু বলে আর কিছু কি করতে হবে? তখন তার কলিগ বলে প্লিজ ভাই, তোমাকে আর কিছু করতে হবে না, দয়া করে আমাকে একটু শ্বাস নিতে দাও। এদিকে ইউরো বিভিন্ন সব ঘুরে বিজনেসের আইডিয়া নিতে থাকে, কোনটা করলে সে অনেক বেশি সাকসেস হবে। গোজিসু কলিগ তাদের লিডার ফেইকে বলে সে কোনো কাজ করতে পারে না, উল্টো আরো ঝামেলা বাড়িয়ে দেয়, তাই আমি তাকে আর নিব না। তখন সে অন্য গার্ডকে ডাকে আর বলে কালকে তাকে নিয়ে যেতে, কিন্তু সে গার্ডও বলে আমি তাকে নিতে পারবো না। তারা দুজনে চলে যায়। লিডার ফে নিজের রাগকে কন্ট্রোল করে বলে ঠিক আছে, কালকে আমি তোমাকে নিয়ে যাব। রাতে ইউরো ও গোজিসুকে দেখানো হয়। ইউরো বলে আজকে তোমার দিনটা কেমন গেল? গোজিসু বলে এটা না বলাই ভালো। ইউরো তাকে তার বিজনেস আইডিয়া গুলো দেখাতে থাকে আর গোজিসু বলে ঠিক আছে। ইউরো মেকআপ আইটেম রাখার জন্য একটা বক্স ডিজাইন করেছিল। সে গোজিসুকে বলে এটার কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা দেখতে। গোজিসু তখন তাকে এটার ডিজাইনটা চেঞ্জ করে দেয়। গোজিসু আবারও কাজে বের হয়। তখন দুজন লোক ঝগড়া করছিল, এ ওর দোষ দিতে থাকে। গোজিসু বিরক্ত হয়ে বলে আমি তোমাদেরকে টাকা দিচ্ছি, ঝামেলা বন্ধ করো। তখন লিডার ফে তাদেরকে বলে তোমরা দুজনে দোষী, দুজনে একে অপরের ক্ষতিপূরণ দিবে। আর গোজিসুকে বলে ওরা দুজনে দোষী, তাই তাদেরকে কেন টাকা দিবে? গোজিসু ও লিডার ফে বসেছিল। লিডার ফে বলে টাকা দিয়ে সমস্যা সলভ করা যায়, কিন্তু এরকম ঘটনা প্রতিদিন প্রায় 100 বার ঘটে। তোমাদের মতো ধনী ফ্যামিলির কেউ যদি তাদের পুরো সম্পত্তি ডোনেট করে দেয় তাহলে সমস্যাটা কিছু সমাধান করা যাবে, কিন্তু ইউজোর মানুষ আসলে দারিদ্রতার সাথে অনেক বেশি লড়াই করছে। এদিকে ইউরো একটা ফুলের দোকানে আসে। সে তাকে বলে আপনার ফুলগুলো ঠিকভাবে সাজিয়ে বিক্রি করলে অনেক বিক্রি হবে। সে বলে আমি আপনাকে হেল্প করব এটা করতে, এর বিনিময়ে আমি আপনার কাছে বেঁচে যাওয়া ফুলগুলো নিব। এরপর ইউরো সবাইকে নিয়ে কাজ করার জন্য কনকুবাইন ইউকে কাজ করতে বললে সে করতে চায় না। কনকুবাইন ইউ বলে আমরা কেন এটা করব রাস্তার উপর দাঁড়িয়ে? ইউরো বলে তাহলে নিজেদের খাবার জোগাড় করুন আর দ্রুতই ফ্যামিলি ছেড়ে চলে যান। এটা শুনে কনকুবাইন কাজ করতে থাকে। তারা সকলে অনেক বেশি হার্ডওয়ার্ক করছিল। তারা ফুলগুলো দিয়ে মেকআপ আইটেম তৈরি করবে। এরপর ইউরো দোকানে মেকআপ আইটেম গুলো নিয়ে আসে আর সেগুলো সুন্দর করে রাখে। পরের দিন সব ওপেন করে। ইউরো মিস্টার জো এর কাছে তার মায়ের জন্য একটা মেকআপ বক্স দেয়। এরপর গোজিসু ইউরোকে তার ফার্স্ট ইনকামের টাকা দিয়ে একটা মেকআপ আইটেম কিনে দেয়। ইউরো তখন বলে আমাদের এখন অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হচ্ছে আর তুমি কিনে সেখানে অতিরিক্ত টাকা খরচ করে এটা কিনেছো। এরপর ইউরো বলে মেকআপ আইটেম গুলো মিসেস জো এর কাছে পাঠিয়ে কোনো আপডেট পায়। পরের দিন মিসেস জো ও তার ফ্রেন্ডরা ইউরো সব ভিজিট করতে আসে। ইউরো অনেক খুশি হয়ে যায়, তাদের অনেকগুলো মেকআপ আইটেম বিক্রি হয়েছিল। সে এটা গোজিসুকে বলে। গোজিসু মুখ ফসকে বলে অবশেষে তিনি এসেছে। ইউরো তখন বলে তুমি এটা বলতে কি বুঝাতে চেয়েছো? গোজিসু বলে রাগ করবে না, তাহলে আমি বলবো। ইউরো বলে বলো। গোজিসু বলে আমি জো ভাইকে বলেছি তার মাকে এখানে পাঠাতে। তাদের বিজনেস অনেক ভালো চলছিল। নতুন একটা ক্যারেক্টার দেখানো হয়, এটা হলো মিস্টার ঝাও। মিস্টার ঝাও এর গার্ড এসে বলে ইউরো শপের জন্য আমাদের দোকানে কাস্টমার আসছে না। মিস্টার ঝাও বলে এতদিন ধরে আমি একা ইউজুতে বিজনেস করছি, এখন কে যে আমার সাথে কম্পিটিশন করছে আমার কাস্টমারদেরকে কেড়ে নিচ্ছে, সে এটা বলে একটা প্ল্যান করে। ইউরো শপটা বন্ধ করতে ম্যাডাম ঝাও ও জানা জো গাওলাং কথা বলছিল বিনজো কিং ফ্যামিলির সাথে জো ইয়ের বিয়ে নিয়ে। কিং ফ্যামিলির সাথে বিয়ে হলে ইউজো ও কমিশনের অনেক উপকৃত হবে, ইউজো জনগণ সুরক্ষিত থাকবে। ম্যাডাম জো বলে জো ইয়েকে না বলে এটা করা ভালো হবে না। জেনারেল জো গাওলাং বলে বিষয়টা হলো জনগণের, বিয়ে হলে ভালো হবে,
হবে, তাই আমি অবশ্যই সেটা করব, যেটা জনগণের ভালো হবে। জো ইয়ে দাঁড়িয়ে এগুলো শুনছিল। এরপর সে গুজিসুর কাছে আসে আর সবটা খুলে বলে। গুজিসু বলে, তুমি কি মিসেস কিম এর সাথে পার্সোনালি দেখা করেছো? আর সে কিরকম পার্সন? মিস্টার জো ইয়ে বলে, আমার বাবা আমাদের এনগেজমেন্টের কথা বলেছে, কিন্তু কখনো আমি মিসেস কিমকে দেখিনি এবং তার সাথে দেখাও করিনি। সে কিরকম পার্সন তাও আমি জানি না। গুজিসু বলে, তাহলে এটা কিভাবে হতে পারে? তুমি তাকে চিনো না, তার সম্পর্কে জানো না, কিভাবে তাকে বিয়ে করবে? জো ইয়ে বলে, আঙ্কেল ফ্যান অনেক বছর ধরে বিজয় জেনারেলের সাথে চুক্তি করতে চেয়েছে, কিন্তু করতে পারিনি। এখন যেহেতু সেই সুযোগটা এসেছে, তাহলে আমি অবশ্যই এই বিয়ে করতে রাজি, যেটাতে ইউজোর জনগণেরও অনেক বেশি হেল্প হবে। আমার বিয়েটা যদি তাদের হেল্প করে, তাহলে আমি এটা নির্দ্বিধায় বিয়ে করব। গুজিসু বলে, যদি তুমি ফিউচারে তোমার পছন্দের মানুষের সাথে দেখা করো, তখন কি করবে? জো ইয়ে বলে, এটা অসম্ভব। আমি যেমন মেয়ে লাইক করি তা এই পুরো পৃথিবীতে বিরল। গুজিসু বলে, তুমি কেমন মেয়ে পছন্দ করো? জো ইয়ে বলে, আমি এমন মেয়ে পছন্দ করি যে আমার সাথে কাঁধ মিলিয়ে সাহসের সাথে যুদ্ধক্ষেত্রে ফাইট করবে। এদিকে ইউরোর দোকানে একটা লেডি আসে ঝামেলা করতে থাকে। ইউরোর মেকআপ ইউজ করে নাকি তার স্কিনের সমস্যা হয়েছে। ইউরো তখন বলে, আপনি আমাদের প্রোডাক্ট ইউজ করেনি। লেডি বলে, আমি আপনাদের শপের মেকআপ ইউজ করেছি। তখন সে বলে, তাহলে মেকআপ আইটেমের ভিতরে যে রুমালটা থাকে সেটা বের করুন। তখন সে সেটা দেয়। তখন ইউরো নিজের রুমালটা বের করে। ইউরোর রুমালে একটা চিহ্ন ছিল আর লেডির রুমালে চিহ্ন ছিল না। তখন সবাই বুঝতে পারে যে লেডি মিথ্যা কথা বলেছে। লেডি অনেক বেশি বিরক্ত করছিল। ইউরো তখন রেগে একটা ঝাড়ু নিয়ে আসে আর তাকে মারতে থাকে। তখনই গুজিসু সেখানে চলে আসে আর এটা দেখে ইউরো কান্না করতে থাকে। ইউরো বলে, এটা আমার জন্য অনেক বেশি এম্বারেসিং, আর গু ফ্যামিলির রেপুটেশন আমি খারাপ করে দিয়েছি পুরো বাজারের সামনে তাকে মেরে। গুজিসু তাকে বোঝায়, তুমি যেটা করেছো এটা তোমার বিজনেসের জন্য করেছো, তাছাড়া আমি এমন মেয়েদের পছন্দ করি যারা সাহসী। এরপর তাকে পিঠে তুলে নিয়ে আসে। এদিকে ওই লেডি মিস্টার ঝাও এর কাছে আসে আর সরি বলে। সে বলে, আমি আমার কাজটা করতে পারিনি। এরপর ফ্যান ইউকে দেখানো হয় সে সকল ইয়েমেন রানারদের পানিশমেন্ট দিচ্ছিল, তারা কেন গুজিসুকে দিয়ে কাজ করাচ্ছে। সকলের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। সে তখন তাদেরকে বলে, ভবিষ্যতে গুজিসুকে আর বুলি করবে না, সে আমার ফ্রেন্ড, আর যদি কেউ বুলি করো তাহলে পরের বার এর থেকেও কঠিন শাস্তি দিব। সকালে তখন গুজিসুর উপর অনেক বেশি রেগে গেছিল। লিডার বলে, এটার রিভেঞ্জ আমি অবশ্যই নিব। গুজিসু অফিসে ফিরছিল, তখনই লিডার ফে এসে তাকে মারতে থাকে। গুজিসুর মাথায় কাপড় থাকার কারণে সে বুঝতে পারে না তাকে কে মারছে। গুজিসু আহত হয়ে অফিসে ফিরে আসে। তখন সে লিডার ফে এর জুতার দিকে তাকায় আর সে বুঝতে পারে এটা লিডার ফে করেছে। ফ্যান ইউ তাদেরকে শাস্তি দিয়েছে, এই জন্য তারা গুজিসুর সাথে অনেক বেশি রুড আচরণ করছিল। গুজিসু এটা বুঝতে পারে যে ফ্যান ইউ তাদেরকে শাস্তি দিয়েছে, যার জন্য তারা তার উপর রেগে আছে। এরপর গুজিসু মেনশনে ফিরে আসে। সে তার মুখটা ধরে রেখেছিল। তখন ইউরো তাকে বলে মুখ থেকে হাত সরাতে। গুজিসু যখন হাত সরায় তখন ইউরো দেখতে পায় গুজিসুর মুখে মারার চিহ্ন। সে বলে, এটা কে করেছে? গুজিসু বলে, এটা কেউ করেনি। ইউরোর অনেক কষ্ট হচ্ছিল, কেউ গুজিসুকে আঘাত করেছে। ইউরোর অনেক বেশি খারাপ লাগছিল এটার জন্য। পরের দিন সকালে ইউরো কয়েকটা ঘাট ভাড়া করে এবং লিডার ফেকে মারতে বলে। গার্ডরা গিয়ে তাকে মারছিল। ইউরো ও মুনান দাঁড়িয়ে দেখছিল আর হাসছিল। তখনই গুজিসু পিছন থেকে চলে আসে আর বলে, এটা কেন করলে? ইউরো বলে, সে তোমাকে মেরেছে তাই আমি তাকে মেরেছি। যে তোমার সাথে ঝামেলা করবে আমি তার সাথে ঝামেলা করব। এদিকে মিস্টার যাওয়া গার্ড কিছু মালামাল নিয়ে শহরের বাইরে যাচ্ছিল। তখন গুজিসু গার্ডের দায়িত্ব ছিল, সে চেক করতে চায় কিন্তু অন্য গার্ডরা তা করতে দেয় না। এরপর গুজিসু ছোট ছেলেটাকে ডেকে পাঠায় আর মিস্টার ঝাও এর বিষয়ে জানতে চায়। ছেলেটা বলে, মিস্টার ঝাও আর্মি ক্যাম্পে ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে তার পায়ে সমস্যা হয়েছে। তাছাড়া সে অনেকগুলো ডাকাতদের ক্যাম্প দখল করেছিল এবং জনগণকে শান্তি ফিরিয়ে দিয়েছিল। গুজিসু তখন তাকে বলে, সে সম্প্রতি অনেক মেডিসিন শহরের বাইরে এগুলো কোথায় রাখছে তুমি কি জানো? ছেলেটা বলে না। এরপর গুজিসু ইউরোর সাথে এসে মিস্টার যাও এর কথা বলতে থাকে। লোকটা অনেক বেশি রহস্যময়। আজকে তার ক্যারেজ গুলো যাওয়ার সময় অনেক বেশি ভারী রাখছিল, মনে হচ্ছিল এতে কোনো শস্য আছে, কিন্তু তারা বলছিল এগুলো নাকি মেডিসিন। গুজিসু বলে, আমাকে মিস্টার যাও এর গোডাউন একবার চেক করতে হবে। এরপর সে মিস্টার যাও এর গোডাউনে চেক করতে চলে আসে। সেখানে সে চেক করলে বুঝতে পারে এখানে অনেক শস্য লুকিয়ে রেখেছে। তখনই মিস্টার যাও চলে আসে। আসলে মিস্টার যাও শস্য পাচার করতো। মিস্টার যাও বুঝতে পারে কেউ এখানে আছে। সে গার্ডদের অ্যাটাক করতে বলে। গুজিসু গার্ডদের সাথে ফাইট করে পালিয়ে যায়। ইউরো গুজিসুর জন্য অনেক বেশি টেনশন করছিল, তাই সে বাইরে চলে আসে। কিছু আততায়ী তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। মিস্টার যাও এর গার্ড দ্রুত এসে গুজিসুকে মিস্টার যাও এর কাছে যেতে বলে। মিস্টার যাও এর গার্ড ইউরোর একটা ফাউস দেখায়। তখন গুজিসু
বুঝতে পারে ইউরোর কিছু একটা হয়েছে। সে তখন মিস্টার ঝাও এর কাছে আসে আর বলে ইউরো কোথায়। মিস্টার ঝাও বলে আপনি কি বলছেন, আমি কেন তাকে কিডন্যাপ করব? ইদানিং শহরে অনেক ডাকাত অ্যাটাক করেছে, তারা মেয়েদেরকে কিডন্যাপ করে, আমার মনে হয় আপনার স্ত্রীকে তারা নিয়ে গেছে। মিস্টার ঝাও গু যিশুকে তার সাথে শস্য পাচার করতে হেল্প করতে বলে। গু যিশু কিছুই বলে না, চলে যায়। তখনই মিস্টার ঝাও এর গার্ড বলে ইউরোকে ডাকাতরা তাদের দুর্গে নিয়ে গেছে। এদিকে ইউরোকে দেখানো হয় তাকে ডাকাতরা বেঁধে রেখেছিল। এটা হলো শেনমিং, সে হাইফেং দুর্গের ডাকাতদের সেকেন্ড মাস্টার। সে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি অনেক সুন্দরী। ইউরো বলে বাজে কথা বন্ধ করুন, আমি আপনাকে অনেক টাকা দিব, আপনি আমাদেরকে ছেড়ে দিন। শেনমিং তখন বলে তোমাকে অপহরণ করার জন্য আমাদেরকে অনেক টাকা দেওয়া হয়েছে, সে এখন আমাদেরকে বলেছে তোমাকে মেরে ফেলতে। শেনমিং বলে অনেক রাত হয়েছে, তোমরা ঘুমিয়ে পড়ো। কিন্তু ইউরো বসেছিল, সে ঘুমাচ্ছিল না। শেনমিং তখন বলে ঘুমাচ্ছ না কেন? ইউরো বলে আমি এত তাড়াতাড়ি ঘুমাই না, আমার হাজবেন্ডের জন্য ওয়েট করি। তখন শেনমিং বলে তোমার মতো ওয়াইফ পেলে আমি অনেক খুশি হব, যে কিনা আমার জন্য রাতে অপেক্ষা করবে। ইউরোর মেড হং বলে নিজেকে একবার আয়নায় দেখো, তাছাড়া তুমি একজন ডাকাত, তোমাকে কেন আমার ইয়াং লেডি বিয়ে করবে? শেনমিং তখন বলে ডাকাতের সাথে চেহারার কি সম্পর্ক? ইউরো বিরক্ত হয়ে বলে তোমার বকবক শোনার থেকে ঘুমিয়ে থাকা ভালো। এদিকে মিস্টার জাওয়ার গার্ড আবারও শস্য পাচার করছিল। গু যিশু এবার তাকে আর বাধা দেয় না, সে ক্যারেজ নিয়ে চলে গেলে গু যিশু ছোট্ট ছেলেটাকে ইশারা করে আর এর মাধ্যমে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। গু যিশু তাকে একটা চিঠি দিয়েছিল যেটা মিস্টার জো এর কাছে পৌঁছে দিতে। এদিকে ইউরো পালাতে চাইলে তখন শেনমিং বলে পালাতে পারবে না। ইউরো তার উপর অ্যাটাক করে কিন্তু শেনমিং খুব সহজে চাকুটা ফেলে দেয়। এদিকে গু যিশু বের হয়ে পড়ে ইউরোকে নিয়ে আসার জন্য। ছোট ছেলেটা জো এর কাছে গিয়ে লেটারটা দেয়। গু যিশুকে পথে অনেক ডাকাতরা অ্যাটাক করেছিল। গু যিশু তাদের সাথে ফাইট করে তাদের লিডারকে ধরে ফেলে আর বলে তোমাদের মাস্টারের কাছে নিয়ে যাও। এদিকে জো আর্মিদের নিয়ে বের হয়ে পড়েছিল শস্যগুলো কোথায় খুঁজে বের করতে। সে মিস্টার জাও এর ঘাটকে ধরে ফেলে আর শস্যগুলো উদ্ধার করে। এদিকে শেনমিং বলে আমি তোমার সাথে ভালো আচরণ করেছি কিন্তু তুমি আমাকে মারতে চাও। ইউরো তখন বলে তুমি একটা ডাকাত, ডাকাতেরা মেয়েদেরকে হত্যা করে অপমান করে, তারা কখনো মেয়েদের সাথে ভালো আচরণ করে না। তখন শেনমিং বলে আমি আমার শপথ করা বোনের আদর্শ মতো চলি, আমি মানুষের উপকার করি, কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করি না এবং কারোর ক্ষতি করি না। তখন ইউরো বলে তোমার শপথ প্রাপ্ত বোন সেটা আবার কে? শেনমিং তখন বলে এটা হলো গু ফ্যামিলির ইয়াং লেডি লি ইউরো, তিনি মানুষকে হেল্প করার জন্য নিজের সকল সম্পত্তি ডোনেট করে দিয়েছেন। তখন হং হাসতে থাকে আর বলে তোমার সাথে তার কখনো দেখা হয়েছে? শেনমিং বলে না, তার সাথে আমার কখনো দেখা হয়নি, আমি তাকে আমার বোনের মতো দেখি, আমি যদি ভবিষ্যতে তার সাথে কোনো কাজ করতে পারি তাহলে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তাকে হেল্প করার। ইউরো তখন হাসতে থাকে। তখন হং বলে এটাই হলো ইয়াং লেডি লি ইউরো। শেনমিং অবাক হয়ে বলে এটা কিভাবে পসিবল? তোমরা সবচেয়ে ধনী ফ্যামিলি, তুমি এখন কিভাবে একজন নিম্ন স্তরের অফিসিয়ালের স্ত্রী হতে পারো? ইউরো বলে সে আমার হাজবেন্ড গু যিশু, সে নিজের ইচ্ছায় এই পটি নিয়েছে। এদিকে গু যিশু ডাকাতদের লিডারের সাথে কথা বলে ইউরোকে যদি তার কাছে ঠিকভাবে ফিরিয়ে দেয় তাহলে সে তাদেরকে প্রোটেক্ট করবে, কিন্তু লিডার এটা করতে চায় না। তখন সেখানে ইউরোকে নিয়ে আসা হয়। শেনমিং বলে লিডার আপনি তো বলেছেন তাকে আমার কাছে দিয়ে দিয়েছেন, এখন কেন তাকে ফেরত নিচ্ছেন? গু যিশু ইউরোকে নিয়ে যেতে চায় কিন্তু লিডার তাকে যেতে দেয় না। লিডার বলে তুমি আমাকে কথা দিতে পারবে যে তুমি ফিরে যাওয়ার পর আমরা সেফ থাকবো? গু যিশু বলে আমার ওয়াইফ যদি ঠিকভাবে পাহাড়ের নিচে নেমে যায় তাহলে আপনারা সেফ থাকবেন। ইউরো তখন ডাকাতদের লিডারকে বলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। লিডার বলে কি? ইউরো বলে তুমি কি মিস্টার জাওয়ের হয়ে কাজ করো? লিডার কিছুই বলে না। ইউরো বলে আমি শুনেছি এখানে যতজন ডাকাত আছে তারা অনেক ধার্মিক, তারা কখনো সাধারণ মানুষের ক্ষতি করেনি এবং সাধারণ মানুষের প্রতি কখনো অন্যায় করেনি, তুমিও একই রকম, কিন্তু কেন তুমি মিস্টার জাওকে শস্য পাচার করতে হেল্প করছো? এটা শুনে সেখানে থাকা সকল ডাকাতরা অনেক বেশি অবাক হয়ে যায়, তাদের লিডার নাকি শস্য পাচার করে। শেনমিং তখন লিডারকে বলে তুমি কেন এটা করেছো? লিডার কিছুই বলে না। গু যিশু বলে এখন মিস্টার ঝাওকে বন্দি করা হয়েছে, তাছাড়া আমি শুনেছি মিস্টার ঝাও আপনাকে শস্য পাচারে 30% দেয়। তখন লিডার বলে এটা কে বলেছে? সে আমাকে 50% দেয়। এটা শুনে সকলে বুঝতে পারে তাদের লিডার আসলে শস্য পাচার করে। লিডার তখন রেগে গু যিশুর উপর অ্যাটাক করতে বলে, তখনই অন্য একজন ডাকাত বলে সৈন্যরা এদিকে আসছে। গু যিশু ফাইট করছিল, শেনমিং তখন লিডারকে গিয়ে মেরে ফেলে আর সবাইকে অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করতে বলে। এরপর সবাইকে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর গু যিশু কমিশনার ফ্যান ও জেনারেল জো গাওলাং এর কাছে আসে। কমিশনার ফ্যান তার অনেক বেশি প্রশংসা করছিল আর বলে তুমি অনেক ভালো কাজ করেছো এই ডাকাতদেরকে ধরে দিয়েছে। সে জেনারেলকে বলে তুমি এখন তোমার বাজিতে হেরে গেছো। জেনারেল
বলে আমি আমার বাজিতে হেরে গেছি। তখন কমিশনার ফ্যান বলে তোমাকে প্রমোশন করা হলো, তুমি এখন থেকে এখানকার ম্যাজিস্ট্রেট। সকলে গু যিশু পদোন্নতি শুনে অনেক বেশি খুশি হচ্ছিল। জেনারেল চাই এই ডাকাতদেরকে শাস্তি দিতে। তখন গু যিশু বলে ওদের সকলকে শাস্তি দিয়ে না, ওদের মধ্যে এমন কিছু ডাকাত আছে যারা কখনো সাধারণ মানুষের উপর অ্যাটাক করেনি। তাছাড়া শেনমিং যদি আমাদেরকে হেল্প না করতো তাহলে আমরা কোনোভাবে ডাকাতদের লিডারকে হারাতে পারতাম না। সেই প্রথমে গিয়ে ডাকাতদের লিডারকে মেরে দেয়, এর জন্য তাকে ছেড়ে দিন। শেনমিংকে ছেড়ে দেওয়ার জন্য জো ইও রেস্ট করছিল, সে তাদেরকে হেল্প করেছে লিডারকে ধরতে। মিস্টার ফ্যান আর কিছুই বলে না, তখন শেনমিংকে ছেড়ে দেয়। এরপর শেনমিং ও গু যিশু ইউরো একসাথে ড্রিঙ্ক করছিল। তখন শেনমিং বলে ইউরোর নামটা ক্লিয়ার করো, না হলে সবাই ইউরোকে অপবাদ দিবে। তখন গু যিশু তাকে বলে তোমার কথা শেষ। শেনমিং বলে শেষ। গু যিশু তখন তাকে মেরে বলে আমি আমার ওয়াইফকে বিশ্বাস করি, সে কখনো এরকম আচরণ করবে না, আর তোমাকে কিনা বলতে হবে সে কিরকম। শেনমিং তখন বলে তুমি অনেক বেশি ভালো, আমার বোনের জন্য তুমি অনেক পারফেক্ট। এরপর ইয়েমেন রানারদের অফিস দেখানো হয়, সেখানে লিডার ফেকে সবাই বলে কালকে রাতে আমাদের নতুন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। লিডার ফে বলে সেটাকে। অন্য গার্ড বলে আমরা জানি না, কিন্তু সে একাই গিয়ে সকল ডাকাতদের ধরে নিয়ে এসেছে, এর জন্য কমিশনার ফ্যান নিজে তাকে ম্যাজিস্ট্রেটের সিল মোহরটা দিয়েছে। লিডার ফে বলে এটা ভালো করেছে। তখন সে বলে এখানে আর কেউ কি বাকি আছে আসার? তখন একজন বলে যে এখনো গু যিশু আসেনি। তখন সে রেগে বলে এ ছেলে প্রতিদিন দেরি করে, আজকেও এখনো আসেনি। তখনই পিছন থেকে গু যিশু চলে আসে আর বলে কে আমার নামে উল্টা পাল্টা বলছে। সকলে তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, আসলে সেই ছিল এখন নতুন ম্যাজিস্ট্রেট। লিডার ফে তাকে গ্রেটিং করে। গু যিশু তখন বলে তুমি আমাকে অপমান করেছে, এর জন্য তোমার টোকেনটা আমাকে ফেরত দাও। লিডার ফে তখন তাকে টোকেনটা ফেরত দিয়ে লিডার ফে চলে যাচ্ছিল। তখন গু যিশু তাকে থামায় আর বলে তোমার প্রমোশন হয়েছে, তোমার পদটা আরো উপরে উঠলো, তুমি প্রমোশন পেয়েছো, আজ থেকে তুমি লেফটেন্যান্ট পেই। এটা শুনে সকলে অনেক বেশি খুশি হয়ে যায়। লিডার ফে গু যিশুকে বলে আচ্ছা তুমি কেন সাধারণ ইয়েমেন রানার হলে? গু যিশু তখন আমি আগে লেবার ছিলাম, কাজ করে সে অভ্যাসটা দূর করতে চেয়েছি, এর জন্য আমি ইয়েমেনের রানার হয়েছি। এরপর গু যিশু ইউরোকে ডিনারে দেখানো হয়। ম্যাডাম গু তাদের উপর অনেক রেগেছিল, গু যিশু কেন তাকে ইউরোর বিষয়ে কিছু বলেনি। ম্যাডাম গু যিশুকে রেগে বলে এখন তোমার বউ হয়েছে, এই জন্য কোনো বিষয়ে আমাকে জানাতে হবে না, তাই না? তখন ম্যাডাম গু তাকে টিস করে বলে কেউ এক বলেছিল যে বিয়ে করবে না, এখন সে কিনা বউয়ে বিয়ে করছে। এরপর ম্যাডাম গু বলে আমি অনেক খুশি, তুমি তোমার নিজের যোগ্যতায় একজন অফিসিয়াল হয়েছে। এরপর ইউরো কিছু ফেস্টে নিয়ে এসেছিল, যেগুলোর কথা ম্যাডাম গুকে বলে। ম্যাডাম গু ফেস্টের কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় আর তিনি তার মেয়েদের দিকে তাকায়। তখন তিনি ইউরোকে বলে পেস্ট্রি গুলো নিয়ে আসতে। ইউরো পেস্ট্রি গুলো নিয়ে আসে আর দেখায় যে পেস্ট্রি গুলো শুধু ডংডুতে পাওয়া যেত, তো এখন নতুন করে এটার একটা শাখা খুলেছে ওয়াংডুতে। ম্যাডাম গু তখন পেস্ট্রির উপর থেকে কাপড়টা নিয়ে তাতে ওয়াইন ডালে আর কিছু লেখা বেশি উঠে, যেটা ছিল তার বোন লর্ড লিয়াং এর কনসোর্টে। তিনি এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর কান্না করতে থাকে। তোমার আঙ্কেলের এখন কোনো খবর নেই, তোমার আন্টি এখন একটা চিঠি পাঠিয়েছে, সে শুধু লাইফে একটাই ভুল করেছিল, জিদ করে লর্ড লিয়াংকে বিয়ে করে। লর্ড লিয়াং এখন পুরো রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আর এর মাধ্যমে এই পার্টি শেষ হয়ে যায়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট পার্টে।